আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1 নিয়ে, যেখানে 2টি রুলস সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এই ভিডিওতে বাকি অংশটুকু আলোচনা করা হবে। এখানে থাকছে 6টি রুলস। যেহেতু গত ক্লাসে 1 এবং 2 সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেহেতু রুলস নাম্বার 3 থেকে এখানে আলোচনাটা করব। চলো তাহলে শুরু করা যাক। রুল নাম্বার 3, এই নিয়মটিকেও 2টি ভাগে ভাগ করা হয়েছে, পয়েন্ট এ এবং পয়েন্ট বি। প্রথমে পয়েন্ট এ সম্পর্কে জানার চেষ্টা করি। পয়েন্ট এ, যদি দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বিসাইডস, বাট, লাইক ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তখন বাক্যের মধ্যে প্রথম যে সাবজেক্টটা আসবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। চলো কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। খেয়াল করো, দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এমপ্লয়িজ ড্যাশ ওয়ার্কিং হার্ড। বাক্যটিতে 2টি সাবজেক্ট রয়েছে, ম্যানেজার এবং এমপ্লয়িজ, এবং এরা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে। এদিকে এই নিয়মের শর্ত হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত 2টি সাবজেক্টের প্রথমে যেটি থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে। এখানে যেহেতু প্রথমে ম্যানেজার রয়েছে এবং এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এটি ভাষার একটি ঐতিহ্যগত নিয়ম, যা বাক্যের গঠন এবং পাঠকের বা শ্রোতার জন্য স্পষ্টতা আনতে সাহায্য করে। এছাড়া এই ধরনের বাক্যাংশ দ্বারা যুক্ত 2টি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্টটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, তাই ভার্বটি নির্ভর করে তার উপরেই, কারণ বাক্যটির অর্থ এবং গঠন তার সাথে সম্পর্কিত থাকে। এবার দ্বিতীয় বাক্যটি দেখি। দ্য ওয়ার্কার্স অ্যালং উইথ দ্য ম্যানেজার ড্যাশ ট্রাভেলিং টু দ্য ইভেন্ট। এখানে প্রথম সাবজেক্ট ওয়ার্কার্স প্লুরাল হওয়ায় নিয়ম অনুযায়ী প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, কারণ নিয়মে বলা হচ্ছে অ্যালং উইথ দ্বারা যদি 2টি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্টটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, তাই তার অনুসারেই ভার্ব ব্যবহার করতে হয়। 3 নম্বর বাক্য, দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ প্লেয়িং ফুটবল। এই বাক্যটিতেও 2টি সাবজেক্ট রয়েছে এবং তা উইথ দ্বারা যুক্ত হয়েছে, তাই এই নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটিতেও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে, কারণ দ্য বয় একটি সিঙ্গুলার সাবজেক্ট। যদিও ফ্রেন্ডসকে প্লুরাল দেখে অনেকেই প্লুরাল ভার্ব ব্যবহার করে ফেলতে পারে, কিন্তু সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী পুরোপুরি ভুল হবে। আশা করি বুঝতে পেরেছ। পয়েন্ট বি, যখন নট অনলি বাট অলসো দিয়ে 2টি সাবজেক্ট যুক্ত হয়, তখন ভার্ব শেষের সাবজেক্টটির সাথে এগ্রিমেন্ট হয়। এই নিয়মটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি বিশেষ দিক, কারণ নট অনলি বাট অলসো দ্বারা বাক্যে 2টি সাবজেক্ট যুক্ত হলেও এই সংযোগটি প্রধানত দ্বিতীয়, মানে শেষের সাবজেক্টের উপর ভার্বের প্রভাব ফেলে। চলো 2টি উদাহরণ দেখে নিই। খেয়াল করো, নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস ড্যাশ এক্সাইটেড অ্যাবাউট দ্য ইভেন্ট। এখানে দ্য টিচার একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং দ্য স্টুডেন্টস প্লুরাল। এই 2টি সাবজেক্ট নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত, কিন্তু ভার্ব হবে স্টুডেন্টসের সঙ্গে মিলিয়ে, কারণ এটি বাক্যের শেষে আছে, আর স্টুডেন্টস প্লুরাল, তাই ভার্ব হবে প্লুরাল। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, নট অনলি দ্য ডগস বাট অলসো দ্য ক্যাট ড্যাশ প্লেইং আউটসাইড। এখানে দ্য ডগস প্লুরাল এবং দ্য ক্যাট সিঙ্গুলার, 2টি সাবজেক্ট। এই সাবজেক্ট দুটি নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত, কিন্তু ভার্ব হবে ক্যাটের সঙ্গে মিলিয়ে, কারণ এটি বাক্যের শেষে আছে, আর ক্যাট যেহেতু সিঙ্গুলার তাই এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। রুল 4, ইচ, এভরিবডি, সামবডি, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরি, এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, নোবডি ইত্যাদি শব্দগুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তখন সেগুলির সাথে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়, কারণ এই শব্দগুলি সিঙ্গুলার প্রোনাউন্স এবং এগুলি একক ব্যক্তি বা বিষয়কে নির্দেশ করে। চলো কিছু উদাহরণ দেখে নিই। খেয়াল করো, ইচ অফ দ্য প্লেয়ার্স ড্যাশ প্র্যাকটিসিং হার্ড ফর দ্য টুর্নামেন্ট। এখানে ইজ একটি সিঙ্গুলার সাবজেক্ট, যদিও প্লেয়ার্স দেখে মনে হতে পারে যে যেহেতু অনেকগুলি খেলোয়াড় তাহলে অবশ্যই প্লুরাল হবে, কিন্তু না, যত খেলোয়াড়ই থাকুক না কেন এই ইজ প্রতি এক একজন ব্যক্তির দিক নির্দেশ করে। এটি বলে যে প্রতিটি খেলোয়াড় আলাদা আলাদাভাবে কঠোর প্রশিক্ষণ নিচ্ছে, আর আলাদা আলাদা মানেই সিঙ্গুলার,
তাই সাবজেক্ট বার এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার বার ব্যবহার করতে হবে। দ্বিতীয় বাক্যটি দেখো, এভরিবডি ড্যাশ এক্সাইটেড অ্যাবাউট দ্য আপকামিং ইভেন্ট। তুমি যখন বলছো এভরিবডি, তখন তুমি আসলে পুরো একটি গ্রুপের কথা বলছো, যে ওই গ্রুপের সবাই উত্তেজিত। এ থেকে বোঝা যাচ্ছে যে একটিই গ্রুপ, আর একটি গ্রুপ মানেই সিঙ্গুলার। তাই সাবজেক্ট বার এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার বার ব্যবহার করতে হবে। 3 নম্বর বাক্য, সামবডি ড্যাশ নকিং অ্যাট দ্য ডোর। যখন তুমি বলো সামবডি, তখন তুমি একজন অজানা নির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছ। এটি সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, কারণ এটি একটি একক ব্যক্তিকে নির্দেশ করে, যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও পরিষ্কার নয়। তাই সাবজেক্ট বার এগ্রিমেন্ট অনুযায়ী এখানেও সিঙ্গুলার বার ব্যবহার করতে হবে। 4 নম্বর বাক্য, আইদার নোভা অর কণিকা ড্যাশ কামিং। যখন তুমি আইদার বলো, তখন তুমি দুইটি অপশান বা বিকল্পের মধ্যে একটি বোঝাও, তবে একসাথে দুটি নয়, আলাদা আলাদাভাবে। আর যেহেতু আলাদা আলাদাভাবে বোঝানো হয়, সেহেতু এটি সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, কারণ তুমি শুধুমাত্র একটি অপশান বা বিকল্প বাছাই করতে বলছো। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। রুল নাম্বার 5, এই নিয়মটিকেও দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, পয়েন্ট এ এবং পয়েন্ট বি। প্রথমে পয়েন্ট এ সম্পর্কে জানার চেষ্টা করি। পয়েন্ট এ, কিছু নাউন আছে যেগুলি দেখতে প্লুরাল মনে হয়, কারণ তাদের শেষে এস বা ই এর যুক্ত থাকে, কিন্তু আসলে সেগুলি সিঙ্গুলার হয়ে থাকে এবং তার সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। চলো কিছু উদাহরণ নিয়ে নিই। খেয়াল করো, পলিটিক্স ড্যাশ এ কমপ্লেক্স সাবজেক্ট। পলিটিক্স শব্দটি সিঙ্গুলার নাউন হিসেবে গণ্য হয়, যদিও এর শেষে এস রয়েছে। এটি একটি একক ধারণা বা শাখা বোঝায়, যা সামাজিক বা রাষ্ট্রীয় কার্যকলাপ এবং নীতি নিয়ে আলোচনা করে। সর্বোপরি পলিটিক্স যেহেতু একটি একক বিষয় বোঝায়, তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। পরের বাক্যটি দেখি, দ্য নিউজ ড্যাশ ইম্পর্টেন্ট। এই বাক্যে নিউজ একটি সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যদিও এর সাথে এস রয়েছে। আসলে এটি একটি আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, কারণ নিউজ একক ধারণা বা তথ্য বোঝায়। আর যেহেতু একক ধারণা বোঝায়, সেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। পরের বাক্য দেখো, ইকোনমিক্স ড্যাশ এ ডিফিকাল্ট সাবজেক্ট। ইকোনমিক্স শব্দটি এস দিয়ে শেষ হলেও এটি একটি সিঙ্গুলার নাউন হিসেবে গণ্য হয়, কারণ এটি একটি একক বিষয় বোঝায়। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানেও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। চলো এবার পয়েন্ট বিতে কি রয়েছে দেখে নিই। পয়েন্ট বি, কিছু নাউন আছে যেগুলি দেখতে সিঙ্গুলার মনে হলেও আসলে তারা প্লুরাল হয়ে থাকে। এই ধরনের নাউনগুলি সাধারণত এস বা ইএস দিয়ে শেষ না হলেও তাদের অর্থে একাধিক বস্তু বা ব্যক্তি বোঝানো হয় এবং এর ফলে তাদের সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। কিছু উদাহরণ দেখি। খেয়াল করো, চিলড্রেন ড্যাশ প্লেইং ইন দ্য পার্ক। চিলড্রেন শব্দটি প্লুরাল, কিন্তু তার শেষে এস বা ইএস নেই। এটি চাইল্ড শব্দের প্লুরাল ফর্ম, যা একাধিক শিশু বোঝায়। সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। পরের বাক্য দেখো, দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য ক্রাইম। বাক্যটিতে পুলিশ শব্দটি একটি প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যদিও এর শেষে এস বা ইএস নেই, তথাপি এটি একটি একাধিক পুলিশ সদস্য বা পুলিশের একটি গোষ্ঠীকে বোঝায়। সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। পরের বাক্যটি দেখো, দ্য পিপুল ড্যাশ ওয়েটিং ফর দ্য বাস। বাক্যটিতে পিপুল একটি প্লুরাল নাউন এবং এটি একাধিক ব্যক্তি বোঝায়। যদিও পিপুল শব্দটির শেষে এস বা ইএস নেই, তবুও এটি দ্বারা একাধিক ব্যক্তি বা জনগণকে বোঝায়। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানেও প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। রুল নাম্বার 6, কিছু নাউন এমন থাকে যা একসাথে ব্যবহৃত হয় কিন্তু দুটি ভাগে বিভক্ত থাকে, তবে একে অপর থেকে আলাদা হয় না। এগুলোর সঙ্গে সাধারণত প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, তবে যখন এ পেয়ার অফ দিয়ে বাক্য শুরু হয় তখন কিন্তু বিষয়টা একটু আলাদা। তখন এটা এক জোড়া বোঝায়, যা সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, তাই এর সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। চলো কিছু উদাহরণ দেখে নিই। খেয়াল করো, দ্য সিজার্স ড্যাশ অন দ্য টেবিল। যদিও সিজার্স এক জোড়া কাঁচি বোঝায়, তবুও
এটি এমন একটি নাউন যা বহুবচন হিসেবে ব্যবহৃত হয়, কারণ কাঁচি সাধারণত দুটি অংশ দিয়ে তৈরি, একটি বাম ব্লেড এবং একটি ডান ব্লেড। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সিজারের সাথে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। পরের বাক্যটি দেখো, মাই গ্লাসেস ড্যাশ নিউ। গ্লাসেস একটি প্লুরাল নাউন। যদিও গ্লাসেস একটি একক বস্তু চশমা বোঝায়, তবুও এটি শারীরিকভাবে দুটি লেন্সের সমন্বয়ে গঠিত, তাই এটি প্লুরাল হিসেবে গণ্য হয়। এই কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী গ্লাসেসের সাথে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। এই নিয়মটির মধ্যে আরেকটি কথা বলা হয়েছিল, তবে যখন এ পেয়ার অফ দিয়ে বাক্য শুরু হয় তখন কিন্তু বিষয়টা একটু আলাদা। তখন এটা এক জোড়া বোঝায় বা সিঙ্গুলার হিসেবে গণ্য হয়, তাই এর সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। তাহলে চলো এইবার এই নিয়ম অনুযায়ী এই নিচের বাক্য দুটি দেখে নিই। এ পেয়ার অফ সিজার্স ড্যাশ অন দ্য টেবিল। এখানে সিজার্স এক জোড়া কাঁচি বোঝায়, তবে এ পেয়ার অফ ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি একটি একক বস্তু হিসেবে গণ্য হচ্ছে। এই কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। যদিও কাঁচি দুটি ব্লেড দিয়ে তৈরি, তবুও এ পেয়ার অফের কারণে এটি একবচন হিসেবে গণ্য হবে। পরের বাক্যটি দেখো, এ পেয়ার অফ গ্লাসেস ড্যাশ মিসিং। গ্লাসেস সাধারণত প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এ পেয়ার অফ থাকার কারণে এটা এক জোড়া চশমা হিসেবে গণ্য হচ্ছে এবং সেক্ষেত্রে এটি সিঙ্গুলার হয়ে যাবে। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এভাবেই এ পেয়ার অফ ব্যবহার করার কারণে দুটি বস্তু একত্রিত হলেও এটি একটি মাত্র বস্তু হিসেবে গণ্য হয়, যার জন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। রুল নাম্বার 7, যখন একটি প্লুরাল নাউন থেকে এমন কিছু বোঝানো হয় যা একটি সমষ্টি বা একক ধারণাকে নির্দেশ করে, তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। চলো কিছু উদাহরণ নিয়ে নিই। খেয়াল করো, দ্য টিম ড্যাশ প্লেইং ওয়েল। এই বাক্যটিতে দ্য টিম একটি কালেকটিভ নাউন, মানে সমষ্টিগত বিশেষ্য। এটি এককভাবে একটি গোষ্ঠী, দল বা ইউনিটকে বোঝায়, যেমন একটি ফুটবল দল, ক্রিকেট দল বা অন্য কোনো গোষ্ঠী। যদিও দলটি অনেক সদস্য নিয়ে গঠিত, তবে এটি একটি একক ধারণা হিসেবে গণ্য হয়। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। পরের বাক্যটি দেখো, দ্য কমিটি ড্যাশ মেড দ্য ডিসিশন। এখানে দ্য কমিটি একটি কালেকটিভ নাউন, মানে সমষ্টিগত বিশেষ্য। এটি একত্রে গঠিত কিছু সদস্যের গোষ্ঠী বোঝায়, যেমন একটি বোর্ড কমিটি বা দল। তাই এটি একক গোষ্ঠী বা ইউনিট হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও এতে একাধিক সদস্য থাকে। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। 3 নম্বর বাক্য, দ্য অডিয়েন্স ড্যাশ এক্সাইটেড অ্যাবাউট দ্য কনসার্ট। এখানেও দ্য অডিয়েন্স একটি কালেকটিভ নাউন, যা একত্রে থাকা অনেক ব্যক্তি বা দর্শকদের বোঝায়, তবে এটি একক ধারণা বা গোষ্ঠী হিসেবে ধরা হয়। এখানে অডিয়েন্স একক গোষ্ঠী হিসেবে বিবেচিত হচ্ছে, যার মানে পুরো দর্শক শ্রেণীকে একসঙ্গে একটি ইউনিট হিসেবে দেখা হচ্ছে, যদিও সেখানে একাধিক ব্যক্তি রয়েছে। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। রুল 8, যদি বাক্যে আই উইশ, অ্যাজ দো, ইফ, অ্যাজ ইফ ইত্যাদি বাক্যাংশগুলি ব্যবহৃত হয়, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্ব প্লুরাল হয়, কারণ এই জাতীয় ফ্রেজ বা বাক্যাংশগুলি সাধারণত কল্পনা, ইচ্ছা বা অবাস্তব পরিস্থিতি প্রকাশ করে। চলো কিছু উদাহরণ নিয়ে নিই। যেমন আই উইশ হি ওয়ার হেয়ার। এখানে আই উইশ ফ্রেজটি একটি ইচ্ছা বা কামনা প্রকাশ করছে। যখন কেউ উইশ ব্যবহার করে তখন তারা এমন কিছু বলতে চায় যা সম্ভবত বাস্তবে ঘটছে না বা কখনো ঘটবে না, অর্থাৎ এটি একটি কল্পনা বা অবাস্তব পরিস্থিতি। এবং এখানে হি এর পর ওয়ার ব্যবহৃত হয়েছে। সাধারণভাবে ইংরেজিতে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ওয়াজ ব্যবহার করি, যেমন আই ওয়াজ, হি ওয়াজ, কিন্তু যখন অবাস্তব বা কল্পনার প্রসঙ্গ আসে তখন ওয়ার ব্যবহার করা হয়। আর হেয়ার এটি এই বাক্যের স্থান নির্দেশক, যা বোঝাচ্ছে বক্তা ইচ্ছা করছেন যে ওই ব্যক্তি, মানে সে এখানে উপস্থিত থাকলে ভালো হতো। ঠিক এই সমস্ত কারণে এই জাতীয় বাক্যে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। দ্বিতীয় বাক্যটি দেখো, ইফ আই ওয়ার ইউ। যদিও আই সিঙ্গুলার সাবজেক্ট, তবুও এখানে প্লুরাল ভার্ব ওয়ার ব্যবহার করা হয়েছে, কারণ বাক্যটি দ্বারা বোঝানো হচ্ছে যে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারত, যা বাস্তবে ঘটছে না। 3 নম্বর বাক্য, অ্যাজ দো দে ওয়ার অ্যাট হোম। অ্যাজ দো
এই ফ্রেজটির মানে যেন বা যেন। এটি একটি তুলনামূলক শব্দবন্ধ যা কল্পনা বা অভ্যন্তরীণ অনুভূতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। যখন কেউ অ্যাজ দো বলে তখন তারা এমন কিছু বোঝাতে চায় যা বাস্তবে ঘটছে না, কিন্তু এমন কিছু কল্পনা করছে যা তাদের কাছে মনে হচ্ছে বা তাদের অনুভূতিতে সত্য। আর যেহেতু কল্পনাজনিত বিষয় বাস্তব কিছু নয়, তাই নিয়ম অনুযায়ী প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি এই চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।